হে হে হাই, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি, যে গল্পটি এমন একজন বাবার, যে কিনা নিজের মেয়েকে নয় বরং অন্য এক বাবার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে। সাধারণ একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হওয়া সত্ত্বেও সে রাশিয়ান মাফিয়ার সঙ্গে যুদ্ধে নামে, তো আবার কোনো একটা গ্যাং নয় বরং পুরো অর্গানাইজেশনের বিরুদ্ধে নামে। কিন্তু কি এমন হয়েছিল যে লোকটাকে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হলো? আর এই যুদ্ধের শেষ পরিণতি বা কি হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমরা মুভিতে জানব। 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি এই ওয়ার্কিং ম্যানের গল্প থেকে। গল্পটা এতই অ্যাকশন এবং ইমোশনে ভরপুর যে এক মুহূর্তের জন্য চোখ ফেরানোর সুযোগ পাবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গল্পের মেন ক্যারেক্টার লিভনকে দেখতে পাই। একটা কনস্ট্রাকশন সাইডে সুপারভাইজার হিসেবে কাজ করছিল সে। সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে সে ডেভেলপার কোম্পানির মালিক জোয়ের সাথে দেখা করতে যায়। তারা পুরো পরিবার মিলে কোম্পানিটা চালায়। জোয়ের ওয়াইফে ক্লায়েন্ট হ্যান্ডেল করে আর তাদের মেয়ে জেনি অ্যাকাউন্ট সামলায়। সেদিন জেনি প্রথম সেমিস্টার পাশ করার খুশিতে বন্ধুদের সাথে পার্টি করার জন্য বেশ মোটা অঙ্কের বাজেট তৈরি করে। সেটা দেখে যত অবাক হয়ে যায়, সে জেনিকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে এত টাকা দিয়ে পার্টি করার কোনো মানেই হয় না। এটা তো আর ফাইনাল পরীক্ষা নয়, তাই না? কিন্তু এখনকার বাচ্চাদের যে অবস্থা, তাদের জিদের কাছে বাবা মাকেও হার মানতে হয়। লিভন পাশে দাঁড়িয়ে বাবা মায়ের খুনসুটি এনজয় করছিল। আসলে জেনির পরিবারের সাথে তার সম্পর্কটা খুবই ভালো, বলতে গেলে সেও ওই পরিবারেরই একটা অংশ। তো এরই মাঝে লিভন হঠাৎ কিছু অচেনা লোককে দেখে বাইরে বেরিয়ে দেখতে পায় লোকগুলো তাদের এক লোককে মারধর করছে। হয়তো ছেলেটার সাথে কোনো পুরনো শত্রুতা আছে। লিভন ওই গুন্ডাগুলোকে থামতে বললে তারা উল্টো লিভনকে শাসাতে শুরু করে। লিভন তখন রাগের মাথায় তাদেরকে উত্তম মাধ্যম পেটায়। সবশেষে বন্দুকের ভয় দেখিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। লিভনের অসাধারণ ফাইটিং দেখে লিভার ছেলেটা অবাক হয়ে যায়। তবে লিভনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে লিভন কোনো কিছু উত্তর না দিয়ে নিজের কাজে চলে যায়। এমন সময় যিনি লিভনের কাছে এসে বলে যে সে বুঝে গিয়েছে লিভন কমান্ডোতে ছিল, কারণ এমন ফাইট শুধুমাত্র কমান্ডোরাই করতে পারে। জেনির কথা শুনে লিভন হতভম্ব হয়ে যায়, কারণ তার ধারণা একদম সঠিক। লিভন আসলে একজন এক্স মেরিন কমান্ডো। তবে কোনো একটা কারণে সে চাকরি ছেড়ে দিয়ে এখন পরিচয় লুকিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করছে। তো লিভন জেনিকে এই বিষয়টা কাউকে না জানানোর জন্য রিকোয়েস্ট করে, আর জেনিও তার কথা মেনে নেয়। তবে সাথে একটা শর্ত জুড়ে দেয় যে যদি সে কখনো কোনো বিপদে পড়ে তাহলে লিভনকে তার সাহায্য করতে হবে। লিভনও তার কথা মেনে নেয়। সেদিন কাজ শেষ করে লিভন তার ছোট্ট মেয়ে মেরির সাথে দেখা করতে যায়। তার ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছে। তারপর থেকে মেরির কাস্টাডি তার নানা ডক্টর রোথের কাছে রয়েছে। লিভন মেয়ের কাস্টাডি নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু রোথের সাথে পেরে উঠছে না, কারণ পাওয়ার এবং টাকা দুই দিক থেকেই রোথের থেকে অনেক এগিয়ে। তবে লিভন এত সহজেই হার মানার পাত্র নয়। সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মেয়েকে কাছে পাওয়ার জন্য। কোর্টের অর্ডার অনুযায়ী সপ্তাহে একবার সে মেয়ের সাথে দেখা করার সুযোগ পায়। তবে সেদিন মেয়ের সাথে দেখা করতে গিয়ে সে দেখে যে রুথের বাড়িতে পার্টি চলছে। মূলত রুথ কখনোই লিভনকে পছন্দ করত না। সে চাইতো না মেরি তার বাবার সান্নিধ্য পাক। তবে লিভন সেসবের তোয়াক্কা না করে মেরিকে নিয়ে চলে যায়। এদিকে মেরিও তার বাবার জন্য না খেয়ে অপেক্ষা করছিল। তাই বাবা মেয়ে প্রথমে চলে যায় একটি রেস্টুরেন্টে। মেয়েদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তাকে আবারও বাড়িতে পৌঁছে দিয়ে সে চলে যায় উকিলের সাথে দেখা করতে। উকিল থেকে জানায় যে তার কাছে যেহেতু থাকার ভালো ব্যবস্থা নেই এবং তার আয় রোজগারও যথেষ্ট কম, তাই তার হয়তো এখন ম্যারিড কাস্টাডির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। তাছাড়া রোথ উকিলদের টাকা খাইয়ে কোর্টে প্রমাণ করে দিয়েছে যে লিভন মানসিকভাবে অসুস্থ। এই কারণেই তাকে মিলিটারি থেকে বের করে দেওয়া হয়েছে। তাই কোর্ট কোনোভাবেই এমন একটা মানুষকে বাচ্চার দায়িত্ব দেবে না। কিন্তু ওই যে বললাম, লিভন তো এত সহজে হার মানার মানুষ নয়। সে উকিলকে জানিয়ে দেয় যে সে যেভাবেই হোক মেরির কাস্টাডি নেবেই। পরের সিনে দেখা যায় সেই রাতে যিনি তার বন্ধুদের সাথে একটা ক্লাবে পার্টি করতে যায়। তখন জনি নামের এক বারটেন্ডারের চোখ পড়ে তার উপর। কিছুক্ষণ পরে জেনি ওয়াশরুমে গেলে জেনি দূর থেকে তাকে ফলো করতে থাকে। এরপর সে ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই দুটো লোক তাকে কিডন্যাপ করে সেখান থেকে গায়েব হয়ে যায়। তবে ওই লোকগুলোই বা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যই বা কি, ঠিক এই ব্যাপারটাই বিশাল এক রহস্যের তৈরি করেছে। আর সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই ঘটনার 2 দিন পর লিভন কাজে গেলে জো এবং তার ওয়াইফের কাছ থেকে জেনি নিখোঁজ হওয়ার ব্যাপারে শুনে সেজন্য আকাশ থেকে পড়ে। জোয়ের ধারণা জেনিকে হয়তো কেউই কিডন্যাপ করেছে। কিন্তু সমস্যা হলো এখনও তাদের কাছে মুক্তিপণের দাবিতে কোনো কলই আসেনি। জো লিভনকে জানায় যে
তার এই ব্যাপারে পুলিশকেও জানিয়েছে, তবে মনে হয় না পুলিশ কিছু করতে পারবে। তাই সে লিভনকে অনেকগুলো টাকা দিয়ে জেনিকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করে। লিভন চাইলেও টাকাগুলো নিয়ে নিজের কাজে লাগাতে পারত, কিন্তু সে তেমনটা না করে জোকে জানিয়ে দেয় যেখানে পুলিশ কিছু করতে পারবে না সেখানে তার পক্ষে কিভাবে জেনিকে খুঁজে বের করা সম্ভব। তখন জো তাকে বলে যে সে একজন কমান্ডো, সেই ব্যাপারটা তারা আগে থেকে জানে। আসলে জেনির বাবাও মিলিটারিতে ছিল, তাই মিলিটারিদের চালচলন তার আগে থেকে চেনা। তবে তবুও লিভন জয়ের কথা মানতে চায় না। সে বলে দেয় যে সে এখন আর এইসব কাজ করে না, তাই তার পক্ষে জেনিকে খোঁজা সম্ভব নয়। এতটুকু বলেই সে তখন সেখান থেকে চলে যায়। তবে জেনি লিভেনেরও বেশ চিন্তা হচ্ছিল। হাজার হোক সে নিজেও তো একজন বাবা, আর জেনিও তার মেয়ের মতোই ছিল। তবে সে কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না। তাই সে তার বন্ধু গানির সঙ্গে দেখা করতে যায়। গানি এবং সে মিলিটারিতে একসাথে ছিল, তবে একটা মিশনে নিজের চোখ এবং চাকরি দুটোই হারিয়ে এখন সে নিজের ওয়াইফকে নিয়ে জঙ্গলে গিয়ে থাকতে শুরু করেছে। তবে মজার ব্যাপার হলো চোখ হারানোর পরেও সে নিজেকে অন্ধ হিসেবে দাবি করতে নারাজ। যাই হোক, লিভন তাকে জেনির ব্যাপারে জানালে গানি তাকে সাহায্য দিয়ে বলে যে তার এই মিশনে নামা উচিত। তার বিশ্বাস লিভন এই মিশনে সাকসেসফুল হবে। গানির কথা শুনে লিভনের মনে কনফিডেন্স আসে, আর সে জেনিকে খোঁজার মিশনে নেমে পড়ে। প্রথমে সে জেনির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই পার্টির কিছু ছবি জোগাড় করে এবং সেখান থেকে ওই ক্লাবের ব্যাপারে জানতে পেরে সে সোজা পৌঁছে যায় ওই ক্লাবে। সেখানে গিয়ে সে লক্ষ্য করে বারটেন্ডার জনি অনৈতিকভাবে সেখানে ড্রাগসের বিজনেস করছে। লিভনের মনে তখন একটু সন্দেহ জাগলে সে জনিকে ফলো করতে শুরু করে। এমনকি কাজ শেষে জনির বাড়ি ফেরার জন্য লিভন তার পেছনে পেছনে তার বাড়িতেও পৌঁছে যায়। এরপরে আড়াল থেকে জনির উপরে নজর রাখতে থাকে। বেচারা কেবল ফ্রেশ হয়ে একটু ড্রিঙ্ক করতেই বসেছিল, আর ঠিক তখনই লিভন গিয়ে তার সামনে হাজির হয়। সে জনিকে গান পয়েন্টে নিয়ে জেনির ছবি দেখিয়ে তার ব্যাপারে জানতে চায়। তবে জনি তাকে একটুও ভয় পায় না। সে তাচ্ছিল্য স্বরে বলে দেয় যে সে ওই মেয়েটাকে চেনে না। তাছাড়া প্রতিদিন তাদের ক্লাবে শত শত মেয়ে আসে। তারা ড্রিঙ্ক করার পর কোথায় যায় না যায় সেটা খবর রাখা জনের কাজ নয়। তবে তার হাবভাব দেখে লিভনের সন্দেহটা আরো গভীর হয়ে যায়। সে বুঝতে পারে যেহেতু জনি কথা ঘুরাচ্ছে, তার মানে সে নিশ্চয়ই জেনির ব্যাপারে কিছু না কিছু জানে। তাই সে জনিকে ওয়াশরুমে ধরে নিয়ে গিয়ে টর্চার করতে শুরু করে। জনির দম বন্ধ হয়ে আসছিল, তাই একটি পর্যায়ে সে মুখ খুলতে বাধ্য হয়। সে লিভনকে সতর্ক করে দেয় যে তার এসব ঝামেলায় জড়ানো ঠিক হচ্ছে না। তার আইডিয়াও নেই সে কাদের সাথে পাঙ্গা নিচ্ছে। তারা শুধু লিভনকেই নয়, তার পুরো বংশ নির্বংশ করে দেওয়ার ক্ষমতা রাখে। জনি এর বেশি কিছু বলার আগেই বাইরে কারো আওয়াজ শোনা যায়। আসলে জনির দুই বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল। সেটা বুঝতে পেরে জনি চিৎকার করে উঠলে তার বন্ধুরা অ্যালার্ট হয়ে যায় আর পাগলের মতো এদিক ওদিক গুলি চালাতে শুরু করে। লিভন তখন জনিকে ঢাল বানিয়ে বাইরে বেরিয়ে আসে। এতে ছেলেগুলোর উল্টাপাল্টা গুলিতে জনের মৃত্যু হয়। তারপর লিভন ওই দুইজনকেও নির্মমভাবে হত্যা করে। সেখানে সে বেশ কিছু টাকা দেখতে পায়, যেটা ওই ছেলেগুলো জনের কাছে রাখার জন্য নিয়ে এসেছিল। লিভন বুঝে যায় এটা নিশ্চয়ই তাদের বসের টাকা হতে পারে, তাই সে টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন টাকার খোঁজে জনির বস ইলো পৌঁছে যায় তার বাড়িতে। লিভন তখন আড়াল থেকে সবকিছু দেখছিল। ইলোকে দেখে সে বুঝে যায় লোকটা রাশিয়ান মাফিয়ার সাথে জড়িত, অর্থাৎ লিভন নিজের অজান্তে রাশিয়ান মাফিয়ার সাথে যুদ্ধে নেমেছে। সেখানকার পরিস্থিতি দেখে ইলো ভীষণ অবাক হয়ে যায়। তবে আসল রিয়েকশন তো তখন বোঝা যায় যখন সে লক্ষ্য করে তার টাকাটা কোথাও নেই। সে এটা বুঝে উঠতে পারছিল না যে রাশিয়ান মাফিয়ার সাথে পাঙ্গা নেওয়ার মতো সাহস কার হতে পারে। সে তার লোকজনকে দ্রুত সেই লোকটাকে অর্থাৎ লিভনকে খুঁজে বের করতে বলে। কিন্তু সমস্যা হলো লিভনের ব্যাপারে কোনো তথ্যই তাদের কাছে ছিল না। তারা লিভনের চেহারা পর্যন্ত দেখেনি। তবে সেসব চিন্তা ফেলে ইউলো আগে ক্লিনার ডেকে ওই লাশগুলোর একটা ব্যবস্থা করে, জায়গাটা পরিষ্কার করে ফেলতে বলে। কারণ বিষয়টা পুলিশ পর্যন্ত গড়ালে তাদেরকে অযথা ঝামেলা পোহাতে হবে। লোকগুলো তার কথা মতো পুরো বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে। কাজ শেষ হলে ইলো তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন লিভনও তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়, কিন্তু সে ভেতরে না গিয়ে এবারও আড়াল থেকেই নজর রাখতে থাকে। টাকার বিষয়টি নিয়ে ইলো খুব চিন্তায় ছিল। এরই মাঝে তার ওয়াইফ এসে তার সাথে একটু রোমান্স করার চেষ্টা করলে সে বিরক্ত হয়ে মেয়েটার গালে কষে একটা চড় মেরে দেয়, আর মেয়েটা তখন রাগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে তখন ইলো ছাড়া আর কেউই ছিল না, আর সেই সুযোগে লিভন বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ইলো কিছু বোঝে ওঠার আগেই লিভন তার উপরে অ্যাটাক করে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পরেই ইলোর জ্ঞান ফিরলে সে দেখতে পায় লিভন তাকে সুইমিং পুলের পাশে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর দড়িটা এমনভাবে ধরে রেখেছে যে সেটা ছেড়ে দিলে ইউলো সোজা গিয়ে পড়বে সুইমিং পুলের ভেতরে। ইউলো তাকে দেখেই বোঝা যায় যে এই লোকটাই জনিদের মেরেছে।
সে লিভনের কাছে তার টাকার ব্যাগটা জানতে চাইলে লিভন ওই টাকাগুলো তার মুখের উপরে ছড়িয়ে দিয়ে বলে তার টাকার প্রতি কোনো ইন্টারেস্টও নেই। এরপর সে জেনির ছবিটা ইউলোকে দেখিয়ে তার ব্যাপারে জানতে চায়। ছবিটা দেখে ইউলোর প্রচণ্ড রাগ হয়। সে রাশিয়ান ভাষায় তাকে গালি দিতে শুরু করে, কিন্তু সমস্যা হলো লিভন তো আর রাশিয়ান ভাষা বুঝতো না, তাই সে ইউলোর কথার মাথামুন্ড কিছুই বুঝতে পারে না। সে ইউলোর কাছে তার কথার মানে জানতে চাইলে ইউলো তাকে ওয়ার্নিং দেয় যে লিভন অনেক বড় একটা ভুল করছে, এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। তার হুমকিতে লিভন বিরক্ত হয়ে হাতের দড়িটা ছেড়ে দিলে ইউলো পুলের ভেতরে গিয়ে পড়ে যায়, আর হাত পা বাঁধা থাকার কারণে সেখানেই ছটফট করতে করতে মরতে হয় বেচারাটাকে। এখন প্রশ্ন হলো লিভন তো ইউলোর কাছ থেকে কোনো ইনফরমেশন পেল না, তাহলে জেনিকে কিভাবে খুঁজবে? তবে চিন্তার কোনো কারণ নেই, লিভন এত কাঁচা খেলোয়াড় নয়। সে ইউলোর কথাগুলো ফোনে রেকর্ড করেছিল এবং পরবর্তীতে সেটা ট্রান্সলেট করে সে জানতে পারে ইউলো ডিমি নামের কাউকে গালাগালি করছিল, কারণ ডিমির কারণে ঝামেলাটা বেঁধেছে। অর্থাৎ ডিমিকে খুঁজে বের করতে পারলেই জেনির হদিশ পাওয়া যাবে। তো এখন লিভনের নতুন মিশন ডিমিকে খুঁজে বের করা, আর এর জন্য সে তার এক পুলিশ বন্ধুর সাথে যোগাযোগ করে। তবে লোকটা থেকে সরাসরি কোনো তথ্য দেয় না, শুধু একটা বারের অ্যাড্রেস দিয়ে দেয় যেখানে গেলে ডিমির খোঁজ পাওয়া যাবে। এদিকে ইউলের বস সাইমন পৌঁছে যায় ইউলের বাড়িতে। সেই মূলত এই পুরো অর্গানাইজেশনটা দেখাশোনা করে। ইউলের এমন অবস্থা দেখে সাইমন ভীষণ কষ্ট পায়, কেননা ইউলে ছিল তার ছোট ভাইয়ের মতো। তাই সে তার লোকদেরকে যেভাবেই হোক লিভনকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে লিভন ডিমিকে খুঁজতে গিয়ে সেই বাড়ি গিয়ে সবকিছু অবজার্ভ করতে থাকে। এমন সময় আমরা সিসিটিভি মনিটরিং রুমে আর্টিমিস নামে সেই মেয়েটাকে দেখতে পাই, যে কিনা সেদিন ক্লাব থেকে জেনিকে কিডন্যাপ করেছিল। আসলে আর্টিমিস এবং তার বন্ধু ভাইপারের কাজই হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে সুন্দরী মেয়েদেরকে কিডন্যাপ করা, আর বার্টেন জনের মতো এজেন্টরা তাদের ক্লাবে আসা সেই সুন্দরী মেয়েদেরকে ইনফরমেশন দেয়। এরপরে তারা গিয়ে সুযোগ বোঝে সেই মেয়েদেরকে তুলে নিয়ে আসে। কিন্তু কেন? এতক্ষণে হয়তো আপনারা সেটা আইডিয়া করতে পেরেছেন। হ্যাঁ, ওই মেয়েগুলোকে জোরপূর্বক তাদের ক্লায়েন্টদের মনোরঞ্জনের জন্য বাধ্য করা হয়। জেনিকেও তারা এই কাজের জন্যই নিয়ে এসেছে। তবে এখন সে কোথায় বা কী অবস্থায় আছে তা আমরা সামনেই জানতে পারবো। তো আর্মিটি সিসিটিভিতে লিভনের কাছে পিস্তল দেখে মনে করে সে নিশ্চয়ই পুলিশের লোক, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে লিভনের কাছে পাঠিয়ে দেয়। লিভন তখন লোকটাকে অনেকগুলো টাকা দেখিয়ে তাদের বসের সাথে দেখা করতে চায়। টাকা দেখিয়ে লোকটা তাকে তাদের বসের কাছে নিয়ে যায়, কিন্তু তাদের বস ডিনি লিভনের সাথে কথা বলার পরিবর্তে উল্টে নিজের লোকদেরকে লিভনের পেছনে লেলিয়ে দেয়। লোকগুলো লিভনের ওপরে অ্যাটাক করলে লিভন একাই তাদের সবাইকে উত্তম মাধ্যম পিটিয়ে কুপঘাত করে ফেলে। এর এমন অসাধারণ ফাইট স্কিল দেখে ড্যানি হতবাক হয়ে যায়। এরই মাঝে হঠাৎ লিভনের একটা ট্যাটুর দেখে তার চোখ গেলে সে তৎক্ষণাৎ তার লোকদেরকে থামিয়ে দেয়। ঘটনাক্রমে ড্যানি নিজেও একজন আর্মি অফিসার ছিল, যে কারণে সে বোঝা যায় লিভন একজন কমান্ডো। তখন সে লিভনকে নিজের পরিচয় দিয়ে লিভনের উদ্দেশ্য জানতে চায়। লিভন জানায় সে ড্রাগসের বিজনেস করতে চায়। সে এমন একটা ড্রাগস নিতে চাচ্ছিল যেটা অনেক দামি এবং রেয়ার। সে ড্যানিকে জানায় প্রতি সপ্তাহে তার 2 কেজি করে ড্রাগস লাগবে। কথাটা শুনে ড্যানির মনে একটু খটকা লাগে, কারণ এই ধরনের ড্রাগস কেউ সচরাচর এত বেশি মাত্রায় নেয় না। লিভন তখন তাকে জানায় যে সে এই বিজনেসে নতুন নয়, তার অনেক কাস্টমার আছে। নিহতই তার আগের ডিলারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই তাকে বাধ্য হয়ে নতুন ডিলারের খোঁজে বেরোতে হয়েছে। ডিনি তখন তার কথায় বিশ্বাস করে ডিলের ব্যাপারে কথা বলার জন্য পরদিন একটা কফি শপে ইনভাইট করে। লিভন তার কথা মতো পরদিন সেই কফি শপে পৌঁছে যায়। সেখানে আর্টিমিস এবং তার অ্যাসিস্ট্যান্ট লিভনের জন্য অপেক্ষা করছিল। লিভন যাওয়ার সাথে সাথেই তারা লিভনের থেকে টাকা নিয়ে তাকে একটা মোবাইল ধরিয়ে দিয়ে বলে যে ড্রাগসের ডেলিভারির ব্যাপারে তাকে এই মোবাইলে কল করে জানানো। লিভন তখন ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় হঠাৎ তাকে কল করে জানানো হয় তার সিটের নিচে ড্রাগসের একটা স্যাম্পল প্যাকেট রেখে দেওয়া হয়েছে। সে যদি 2 দিনের মধ্যে এটা বেঁচে ফেলতে পারে তাহলে বড় ডিলের ব্যাপারে কথা হবে। লিভন তখন একটু হতাশ হয়ে যায়। সে বুঝে গিয়েছিল যে এভাবে সে ডিমের কাছে পৌঁছতে পারবে না, তাকে বড় একটা অ্যাটেম্পটে নিতে হবে। এরপর সে রাস্তার পাশে ড্রাগসগুলো ফেলে দিয়ে চলে যায়। অন্যদিকে তখন দেখা যায় জেনিকে সাজিয়ে গুছিয়ে অজ্ঞান অবস্থায় একজন ভিআইপি ক্লায়েন্টের কাছে পাঠানো হয়েছে। জেনির সৌন্দর্য দেখে ক্লায়েন্ট একেবারে ফিদা হয়ে যায়, কিন্তু বেচারা যখনই জেনির কাছে আসতে যায় তখনই জেনি তার গালে কামড় বসিয়ে তার রোমান্সের শখ মিটিয়ে দেয়। আসলে জেনিকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল ঠিকই, তবে সে খুবই কৌশলে নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখাতে ক্লোরোফর্মের কোনো ইফেক্ট তার উপর হয়নি। তো জেনির কামড়ে লোকটা খেপে গিয়ে আর্টিমিসকে কমপ্লেন করে দেয়। তখন আর্টিমিসটাও রেগে গিয়ে জেনিকে টর্চার করতে শুরু করে। এরই মাঝে লিভন ডেনিকে জানায় সে ওই ড্রাগসগুলো বিক্রি করে ফেলেছে।
আর তখন তার আরও ড্রাগস প্রয়োজন। তখন ড্যানি তাকে নিয়ে গিয়ে ফাইনালি ডিমের সাথে পরিচয় করিয়ে দেয়। তাকে সামনে রেখে লিভনের মনে হচ্ছিল এখন এই ছেলেটাকে মেরে তার নাকমুখ ফাটিয়ে দিতে। তবে সে কোনো মতে নিজের ইমোশন কন্ট্রোল করে। তবে ডিমিও কম সেনা নয়। সে প্রথমে লিভনের কাছে তার আইডিটা নিয়ে সেটা ভেরিফাই করতে পাঠিয়ে দেয়। ডিমির লোকেরা সেটা চেক করে এসে জানায় সব কিছুই ঠিকঠাক আছে। তবে এই আইডিটা কিভাবে ঠিক থাকলো সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, আইডি ঠিক আছে শুনে ডিমি আশ্বস্ত হয় এবং লিভনের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে শুরু করে। ডিল ফাইনাল করে সে লিভনকে ড্রাগসের একটা বড় প্যাকেট দিয়ে দেয়। তবে লিভন সবার চোখের আড়ালে অষ্টমী গিয়ে সেটা ফ্লাশ করে দিয়ে বাড়ি ফিরে আসে। এত কিছুর পরেও সে মনের শান্তি পাচ্ছিল না, কারণ এখনও সে জেনের কোনো হদিশই পায়নি। লিভন তখন উদাস হয়ে সেদিনকার ক্লাবের ছবিগুলো দেখতে থাকে। আর তখন তার চোখ পড়ে আর্টেমিসের বন্ধু ভাইপারের ওপর। সে লক্ষ্য করে প্রত্যেকটা ছবিতে ভাইপার জেনিকে ফলো করছে। আর সেটা দেখে লিভন এবার ভাইপারের পেছনে পড়ে যায়। সেই খোঁজ নিয়ে জানতে পারে ভাইপারকে ড্যানির বাড়িই পাওয়া যাবে। তাই সে আড়াল থেকে ওই বাড়ির উপরে নজর রাখতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় লিভন ধরা পড়ে যায়। আর্টেমিস তখন তার লোকদেরকে লিভনকে ধরতে পাঠায়। লিভন সেটা বুঝতে পেরে প্রাণপণে সেখান থেকে পালাতে শুরু করে এবং আর্টেমিসের লোকেরা তার উপরে গুলি চালাতে থাকে। একটা পর্যায়ে এক পুলিশের গাড়ির সাথে লিভনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুলিশকে দেখে সে মনে করে সে হয়তো ওই গুন্ডাদের হাত থেকে বেঁচে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত বেচারা বাঘের মুখ থেকে বেঁচে গিয়ে একেবারে কুমিরের মুখে পড়ে। ওই পুলিশ অফিসার আসলে রাশিয়ান মাফিয়া সাইমনের সাথে জড়িত ছিল। সেই লিভনকে অজ্ঞান অবস্থায় সাইমনের ছেলেদের হাতে তুলে দেয়। তবে জ্ঞান ফিরতেই লিভন ছেলেগুলোর উপর অ্যাটাক করে। তারা কোনোভাবেই লিভনের সাথে পেরে উঠছিল না। একটা পর্যায়ে লিভন তাদেরকে সহ ওই গাড়ির ড্রাইভারকেও মেরে ফেলে। তারপর গাড়িসহ ওই তিনজনকে একটা লেকের ভেতর ডুবিয়ে দেয়। পরদিন মাফিয়া সাইমনের লোকেরা তাদের লাশ উদ্ধার করে। সাইমন ছেলেদের ডেড বডি দেখে আর নিজেকে সামলাতে পারে না। লিভনকে মারার জন্য সে অতিষ্ঠ হয়ে ওঠে। সে তাদের অর্গানাইজেশনের ডিরেক্টর বোর্ডে সবকিছু জানায়। তখন চেয়ারম্যান তাকে আশ্বস্ত করে যে তার লোকেরা লিভনের উপযুক্ত ব্যবস্থা করবে। তবে তার জন্য তো লিভনকে আইডেন্টিফাই করতে হবে। তাই লিভনের ব্যাপারে জানার জন্য সে ডিমির সাথে দেখা করতে রওনা হয়, কারণ ইওলের পরে একমাত্র ডিমির কাছেই লিভন যেতে পারে। অন্যদিকে ডিমি তাদের ভিআইপি ক্লায়েন্টের কামড় খাওয়ার ব্যাপারে শুনে জেনির উপরে খেপে যায়। সে ভাইপারদেরকে দ্রুত জেনিকে মেরে ফেলার অর্ডার দেয়। তার কথমতো ভাইপাররা জেনিকে মারার জন্য নির্জন জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এরই মাঝে সাইমন ডিমির কাছে গিয়ে লিভনের ব্যাপারে জানতে চাইলে ডিমি বলে যে সে তো অনেক বড় কাস্টমার। সেটা শুনে সাইমন রেগে গিয়ে ডিমিকে অনেক মারধর করে এবং তাকে জানায় যে তার বড় কাস্টমার তার বাবা এবং সাইমনের 2 ছেলেকে মেরে ফেলেছে। আর তার নেক্সট টার্গেট হলো ডিমি নিজেই। এখানে জানা যায় ডিমি আসলে ইউলোর ছেলে। বাবার মৃত্যুর কথা শুনে ডিমির এবার মাথা ঘুরে যায়। তাই সে লিভনের আইডিটা সাইমনকে দিয়ে দেয়। সাইমন সেটার মাধ্যমে লিভনের খোঁজ করে, কিন্তু কোনো কুলু পায় না। আসলে লিভন তো আর এত বোকা নয় যে নিজের আসল আইডিটাই দিয়ে দিবে। তবে অনেক চেষ্টার পর সাইমন ঠিক ওই লিভন এবং তার পরিবারের ব্যাপারে জানতে সফল হয়। তো পরদিন লিভনের কাছে হঠাৎ তার মেয়ে মেরির স্কুল থেকে কল আসে। তাকে জানানো হয় অনেকক্ষণ আগেই স্কুল ছুটি হয়ে গিয়েছে, কিন্তু মেরিকে এখনও কেউ নিতে আসেনি। সেটা শুনে লিভন তাড়াহুড়া করে স্কুলে গিয়ে মেরিকে পিক করে নেয়। কিন্তু তার এটা ভেবে টেনশন হচ্ছিল যে মেরিকে তার নানা রুথ তাকে রিসিভ করতে আসলো না কেন। সে তো কখনোই এমন দেরি করে না। মেরি তখন রুথের লোকেশন চেক করে লিভনকে জানায় যে রুথ বাড়িতেই আছে। এটা শুনে লিভনের মনে ঘটকা লাগে। সে দ্রুত বাড়িতে গিয়ে দেখে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। বলাই ভালো যে কাজটা সাইমনেরই ছিল। লিভন কোনো কিছু না ভেবেই আগুনে ঝাঁপিয়ে পড়ে। মেরি এসব দেখে খুব ভয় পেয়ে যায়। সৌভাগ্যবশত রুথ তখনও সুস্থ ছিল। লিভন নিজেকে জীবন বাজি রেখে তাকে ওই আগুন থেকে বাঁচায়। কিন্তু রুথ তাকে ধন্যবাদ জানানোর বদলে উল্টো আজেবাজে কথা শোনাতে শুরু করে। ওই সব কিছুর জন্যই তাকেই দোষারোপ করতে থাকে। লিভন তখনও চুপচাপ তার কথাগুলো হজম করে নেয়, কারণ তার কারণেই তো এসব হচ্ছে। তবে মেরি এখানে তার নানার বিরোধিতা করে সে রুথকে স্মরণ করিয়ে দেয় যে লিভনের কারণেই আজ সে বেঁচে আছে। রুথ তখন নির্বাক হয়ে যায়। লিভন বুঝে গিয়েছিল যে ওই বাড়িতে থাকলেও মেরিরও বিপদ হতে পারে। তাই মেরিকে তার বন্ধু গানের কাছে নিয়ে যায়। গানি তখন বোঝে যায় লিভন ভয়ঙ্কর কিছু করতে চলেছে। তাই সে লিভনকে স্টোর রুমে নিয়ে যায়, যেখানে সব হাই কোয়ালিটি অস্ত্রশস্ত্র সাজানো ছিল। সেখান থেকে লিভন তার পছন্দ মতো কিছু অস্ত্র নিয়ে ফাইনাল মিশনে রওনা হয়। এদিকে ভাইপাররা জেনিকে মারতে যাওয়ার পথে জেনি হঠাৎ তাদের উপরে অ্যাটাক করে দেয়। এতে তাদের গাড়িটা ব্যালেন্স হারিয়ে
একটা জঙ্গলের পাশে গিয়ে ক্র্যাশ করে। জেনি তখন হাত বাঁধা অবস্থায় জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। সে এত জোরে দৌড়াচ্ছিল যে আর্টিমিসরা তাকে ধরতেই পারে না। একটা পর্যায়ে সে তার হাতের বাঁধনটা ছেড়ে দৌড়াতে দৌড়াতে এসে পড়ে মেন রোডে। ঠিক সেই সময় একটা পুলিশের গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। পুলিশকে দেখে জেনিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে অফিসারকে সবকিছু খুলে বললে অফিসার তাকে নিয়ে রওনা হয়। জেনি ভেবেছিল তারা হয়তো থানায় যাচ্ছে, কিন্তু সে জানতো না ওই অফিসার আর্টেমিস্টদের সাথেই জড়িত। সে জেনিকে আবারও ভাইপারদের হাতে তুলে দেয়। জেনি বেচারি তখন খুব ভেঙে পড়ে। সে ধরেই নিয়েছিল এবার তার মৃত্যু নিশ্চিত, আর্টেমিসরা তাকে মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে তাদের কাছে সেই ভিআইপি ক্লায়েন্টের কল আসে। লোকটা আবারও জেনিকে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে বলে, তবে এবার আর অজ্ঞান করে নয়, জেনি যে অবস্থায় আছে সেই অবস্থায় নিয়ে যেতে বলে। আর্টেমিস্টরা সেই কথা মতো জেনিকে নিয়ে তাদের আস্তানার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে লিভন ততক্ষণে ডিমির আস্তানায় অ্যাটাক করে। ডিমি তখন একটা মেয়েকে জিম্মি করে, লিভনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। লিভন তার হাতে গুলি করে মেয়েটাকে মুক্ত করে দেয়। এরপর ডিমিকে শর্ত দেয় যে সে যদি লিভনকে আর্টেমিসদের আস্তানায় নিয়ে যায় তাহলে সে ডিমিকে মারবে না। ডিমি তখন তার কথা মেনে নিয়ে তাকে আর্টেমিস্টদের আস্তানায় নিয়ে যায়। তবে সেখানে পৌঁছে লিভন ডিমিকে মেরে ফেলে। এরপর ভেতরে ঢুকে সবার উপর অ্যাটাক করতে শুরু করে। ভাইপার এবং আর্টেমিস তখন ভেতরের রুমে ক্লায়েন্টের আপ্যায়নে ব্যস্ত ছিল। তারা জেনিকে একটা দড়িতে বেঁধে ঝুলিয়ে রেখেছিল, আর সেটা দেখে ওই বৃদ্ধ ক্লায়েন্ট মজা নিচ্ছিল। তবে লোকটা জেনির সাথে কিছু করার আগেই লিভন গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে ভাইবার এক মুহূর্তের জন্য শোক খেয়ে যায়। পরক্ষণে সে লিভনের উপরে গুলি চালাতে শুরু করে। ওদিকে লিভনকে দেখে জেনের সাহস কয়েকগুণ বেড়ে যায়। সে খুব কৌশলে পা দিয়ে আর্টেমিস্টদের গলা পেঁচিয়ে ধরে। আর্মি অফিসারের নাতনি বলে কথা, কিছু টেকনিক তো তারও জানা আছে। এদিকে লিভনের হাতে ভাইপার শেষ হয়। অন্যদিকে জেনি আর্টেমিস্টকে মেরে ফেলে। তবে লিভন যখন জেনিকে নিয়ে সেখান থেকে বেরোতে যায় তখন সেই রাশিয়ান অর্গানাইজেশনের চেয়ারম্যানের লোকেরা এসে হামলা করে দেয়। তবে লিভন তখন তার কাছে থাকা অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এরপর অন্যজনের সামনে একটা গ্রেনেড ছড়ে দেয়। সেই ব্লাস্টে দ্বিতীয় লোকটা মারা গেলে লিভন ফাইনালি জেনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সাইমন আড়াল থেকে এই সব কিছু দেখছিল। লিভনের বেঁচে যাওয়াটা সে মোটেই মেনে নিতে পারছিল না। তাই সে চেয়ারম্যানকে ফোন করে সবটা জানায় এবং লিভনকে ধরতে বলে। তবে চেয়ারম্যান তাকে বলে লিভন যেহেতু ওই মেয়েটাকে নেওয়ার জন্য এসেছিল এবং মেয়েটাকে সে পেয়ে গিয়েছে, এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তবে মাফিয়া সাইমন কোনোভাবেই তার ছেলেদের খুনকে এভাবে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। তখন চেয়ারম্যান তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তার ব্যক্তিগত ব্যাপারে অর্গানাইজেশন কোনো সাহায্য করবে না। এরপরেও যদি সাইমনের কারণে অর্গানাইজেশনের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তারা উল্টো সাইমনকে শেষ করে দেবে। বেচারা সাইমন তখন রাগে দুঃখে পাগলের মতো চিৎকার করতে থাকে। আর এছাড়া তো আর তার কিছু করারই নেই, কারণ অর্গানাইজেশন ছাড়া সে নিঃস্ব। এখন প্রশ্ন হলো লিভন সবাইকে মারল, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত পুলিশকে কেন ছেড়ে দিল? না, পুলিশও ছাড় পায়নি। আসলে চেয়ারম্যানের পাঠানো লোকেরা যখন ভাইপারের আস্তানায় আসে ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়িটাও সেদিকেই আসছিল। গুন্ডারা তো জানতো না যে পুলিশরা ভাইপারদের সাথে জড়িত, তাই তারা শুরুতেই পুলিশদেরকেই মেরে ফেলে। তো এত বড় ঝড়ঝাপটা শেষ করে লিভন ফাইনালি জেনিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় এবং তার স্ত্রী তাদের মেয়েকে পেয়ে প্রচণ্ড খুশি হয়। তারা মন থেকে লিভনকে অনেক ধন্যবাদ জানায়। এরপর লিভন সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় তার মেয়ের কাছে। বাবাকে সুস্থ দেখে মেরি এবং গানে ভীষণ খুশি হয়। তারা সবাই একসাথে বসে গল্প করতে থাকে। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও প্লিজ।